আওয়ামী লীগের কর্মসূচিতে সাড়া দেবে না দেশের মানুষ, সবাই তাদের বিচারের অপেক্ষায় আছে বললেন রিজভী। দেরি না করে দ্রুত নির্বাচনের আহ্বান দুদুর। গাজীপুরের শেখ রেহানা পরিবারের 4টি বিলাসবহুল বাংলোর সন্ধান পেল দুদক। 850 কোটি টাকা আত্মসাতে এস আলমের চেয়ারম্যান ও ছেলে সহ 51 জনের নামে মামলা। এবং আম বয়ানের মধ্য দিয়ে মাগরিবের পর শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ঢল, নিরাপত্তার চাদরে ঢাকা গোটা ময়দান। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। জুলাই হত্যার আসামিদের গ্রেফতারে পুলিশের গড়িমসি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনকে উদ্দেশ্য করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেছেন, তারা তামাশা করতে বসেননি। আইজিপি ডিএমপি কমিশনার যেই গাফিলতি করবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদিন আরেক মামলায় 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। আফজাল হোসেনের রিপোর্ট। শুনানির এক পর্যায়ে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে পুলিশের গড়িমসি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। প্রসিকিউশনকে উদ্দেশ্য করে বলেন, যার গাফিলতি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার নজরে আনতে প্রসিকিউশনকে বলেন ট্রাইব্যুনাল। সে সময় চেয়ারম্যান বলেন, আদালত তামাশা দেখতে বসেননি। আইজিপি ডিএমপি কমিশনার যেই গাফিলতি করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিশেষ ট্রাইব্যুনাল ক্ষোভ ছাড়লেও গণমাধ্যমের সামনে এসে মুখে কুরু পাটেন প্রসিকিউটররা। ইনভেস্টিগেশন এর বিষয়ে বা ওয়ারেন্টের বিষয়ে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনে যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলা ওপেনলি বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না, এটা বলতে চাচ্ছি না। বিষয় যখন সুনির্দিষ্ট ঘটনার কথা বলবো তখন অধিকাংশ বিষয় আপনাদের নলেজে আছে, এই জায়গায় এই ঘটনাটা ঘটেছে, এই জায়গায় এই ঘটনাটা ঘটেছে, এই জায়গায় এই জায়গার ঘটনাটা ঘটেছে। ঘটনাটা যখন বলবো তখন আপনাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে কার গ্রেপ্তারি পরোয়ানা আমরা চেয়েছি বা চাইতে পারি। কাজেই এটা গোপনীয়তার স্বার্থে এটা আমরা আপনাদেরকে বলছি না। এছাড়া মামলার তদন্তে তদন্ত সংস্থাকে তল্লাশি, জব্দ, নথি যাচাই করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের কর্মসূচিতে দেশের মানুষ সাড়া দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সবাই দলটি ও নেতাদের বিচারের অপেক্ষায় আছে। অন্যদিকে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের দিকে মনোযোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক আয়োজনে রিজভী বলেন, জুলাই আন্দোলনে গুলি চালানোয় জড়িতদের বিরুদ্ধে রাষ্ট্র মামলা না করে পাড়া মহল্লা থেকে বাদী খোঁজা হচ্ছে। শেখ হাসিনা কতজনকে সন্তানহারা করেছেন তার হদিস নেই বলেও অভিযোগ করেন তিনি। আলাদা আয়োজনে শামসুজ্জামান দুদু বলেন, এখনও খুনিরা প্রকাশ্যে ঘুরছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকে মনোযোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। মোটামুটিভাবে ঢাকা মহানগরে গুম ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা। ওর কাছে মানবতা, শিশু, কিশোর, নারী এর কোনো মূল্য নেই। ওর কাছে একটাই মূল্য, সেটা হচ্ছে বাংলার সিংহাসনটা তার চাই। আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে লাভ দিয়ে পড়বে। আরে মানুষ তো প্রত্যাশা করছে যে কবে শিশু কিশোরদের হত্যা করতে পারে। এরা তো প্রচন্ড মানবতা বিরোধী অপরাধী। আপনি নিজে থেকে পদক্ষেপ যদি না নিতে পারেন সেটি হবে দেশের জন্য, মানুষের জন্য দুঃখজনক ঘটনা। আমরা মনে করি বাংলাদেশ যে জালের মধ্যে, ষড়যন্ত্রের জালের মধ্যে এখন আটকে গেছে, সেই জাল ছিঁড়ে ফেলতে হবে। সেই জাল ছিঁড়তে হলে কঠিন কঠোর রাজনৈতিক নেতৃত্ব দরকার। সংসদীয় এলাকার সীমানা নির্ধারণে শুধু ভোটার সংখ্যা নয়, ভৌগোলিক আয়তন ও প্রশাসনিক সুযোগ সুবিধাকে প্রাধান্য দেওয়া হবে। কমিশনের 3য় সভা শেষে কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আর ইসি সচিব জানিয়েছেন, প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে কমিশন।
বৃহস্পতিবার বেলা 11টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে শুরু হয় কমিশনের তৃতীয় সভা। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভোটার তালিকা আইন, সীমানা নির্ধারণ, প্রবাসীদের ভোট, পর্যবেক্ষণ নীতিমালা সহ একগুচ্ছ বিষয়ে আলোচনা হয় এদিনের কমিশন সভায়। আলোচনায় প্রাধান্য পেয়েছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ প্রসঙ্গ। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, শুধু ভোটার সংখ্যা নয়, ভৌগোলিক আয়তন ও প্রশাসনিক সুযোগ সুবিধাকে প্রাধান্য দিয়ে সীমানা নির্ধারণ করা হবে। আমাদের জিওগ্রাফিও দেখতে হবে, আমাদের ডেমোগ্রাফিও দেখতে হবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিও দেখতে হবে। আমরা এই 3টি বিষয়কে সন্নিবেশ করেই এই প্রভিশনটা করার জন্য সাজেস্ট করছি। এছাড়া NID সংশোধন, চুক্তিভুক্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা সুপারিশ, প্রবাসীদের ভোট পদ্ধতি ও সফটওয়্যার হালনাগাদ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার কমিশনের সঙ্গে মতবিরোধ সৃষ্টির সুযোগ নেই, প্রয়োজনে সহযোগিতা করবে নির্বাচন কমিশন। এটা তো একটা ন্যাশনাল ডিমান্ড সংস্কারটা, আমরা তো তার বাইরে নই। যে নির্বাচন কমিশন যে ডিলিমিটেশন করে, সেই ডিলিমিটেশন করে হচ্ছে কতগুলো ফ্যাক্টরের উপর ভিত্তি করে। এখন এই একই আইনে যদি একটা সাংঘর্ষিক প্রভিশন থাকে যে না আমরা করতে পারবো না, তাহলে তো বোঝাই যাচ্ছে এখানে দেয়ার ইজ এ গ্লিচ। এদিন সকালে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল। এ সময় ইসি সচিব জানান, প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিতে কাজ চলছে। ইলেকশন কমিশন সচিবালয়ে যে এক্সচেঞ্জ অফ আইডিয়াস হয়েছে সেটা সম্পর্কে আমাদেরকে ওনাদের ফিডব্যাক দিতে এসছেন। সব লেভেলেই একটাই কথা যে ওনারা কমিটমেন্ট আছে ফর ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। ভোটারদের আস্থা ও সচেতনতা বাড়াতে EU বাংলাদেশকে সহযোগিতা করবে বলেও জানান ইসি সচিব। সহযোগিতা করবেন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে টিউলিপ টেরিটরি সহ শেখ রেহানা পরিবারের 4টি বাংলোর সন্ধান পেয়েছে দুদক। এসব সম্পদ অবৈধ কিনা অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। মালিকানায় যুক্ত থাকায় শফিক আহমেদ সিদ্দিক এবং তারেক সিদ্দিকের বিরুদ্ধেও অনুসন্ধান চলবে। দুদকে শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকের সহ অন্যদের বিরুদ্ধে চলমান অনুসন্ধানে নতুন করে যুক্ত হবে এই অভিযোগ। দুদকের অভিযোগে বলা হচ্ছে, গাজীপুরে একের পর এক রিসোর্ট ও বাগানবাড়ির সন্ধান মিলছে শেখ রেহানা পরিবারের সদস্যদের। বিভিন্ন সময়ে কেনা এসব রিসোর্ট ও বাগানবাড়ি করা হয় অবসর সময় কাটানোর জন্য। যুক্তরাজ্যে টিউলিপের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ ওঠার পর দেশেও রেহানা পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ করছে দুর্নীতি দমন কমিশন। প্রাথমিক অনুসন্ধানে বিপুল পরিমাণ সম্পদের তথ্যও মিলেছে। চট্টগ্রামের খাতুনগঞ্জে ইসলামী ব্যাংকের শাখা থেকে 852 কোটি টাকা অর্থ আত্মসাতের ঘটনায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার ছেলে সহ 51 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে এ মামলা করে সংস্থাটি। এদিকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ী গোষ্ঠীটির কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা 368 কোটি 25 লাখ 63,500 টাকা মূল্যের জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটনের সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক আবু সাইদ সম্পদ ক্রোকের আবেদন করেছিলেন। খুলনা বিভাগের 4 জেলায় বিএনপি আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। করেও কোনো লাভ হয় না, সেটা পলিসির ভিতর দিয়েই চলতে হয় সবকিছু। কাজেই ঘুরে ফিরে ওই এক জায়গায় আমরা যতই আইন কানুন করি, যতই পলিসি করি, যাই করি না কেন, এই সব কিছুর ইফেক্ট, পজিটিভ ইফেক্ট আমরা তখনই করতে পারবো যখন সমাজে একটা ব্যালেন্স থাকবে, সমাজে যখন একটা জবাবদিহিতা থাকবে। এবং এই জবাবদিহিতা সমাজের সব ক্ষেত্রেই ধীরে ধীরে তৈরি করা সম্ভব হবে আমরা যদি যে কোনো মূল্যে যদি আমরা নির্বাচন, অর্থাৎ যেই নির্বাচনের ক্ষেত্রে যারাই ভোটাররা সিদ্ধান্ত গ্রহণ করবে এন্ড অফ দ্য ডে, আমরা যদি এই সিস্টেমটাকে নিশ্চিত করতে পারি, ধরে রাখতে পারি, ইনশাল্লাহ আপনি যেরকম আশা করছেন একটা ওই রকম ধরনের প্রশাসনের ক্ষেত্রেও আমরা আস্তে আস্তে সেই পরিবেশ গড়ে তুলতে সক্ষম হব। ধন্যবাদ। মাননীয় চেয়ারম্যান, আমাদের আজকে 4টি জেলা, সুতরাং আমাদের সভাপতির একজন।
বিএনপি খুলনা বিভাগের কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন তারেক রহমান। এতক্ষণ আমরা সরাসরি সেখানে ছিলাম। সময় সংবাদে আরও থাকছে। বাণিজ্য মেলা শেষ হচ্ছে কাল। ছুটির দিনে সর্বোচ্চ ক্রেতা সমাগম আশা। অমর একুশে বইমেলার প্রস্তুতি প্রায় শেষ। একদিন পরেই বসছে লেখক পাঠক প্রকাশকের মিলন মেলা। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা সহ 7 দাবিতে গণ অনশন করছেন শিক্ষার্থীরা। মহাখালী গুলশান সড়কও অবরোধ করেছেন তারা। এই মুহূর্তে কলেজের সামনে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। 6 ঘন্টা ধরে চলছে তিতুমির কলেজের শিক্ষার্থীদের অনশন। এই অনশন শুরু হয়েছিল বুধবার বিকেলে। তারা বুধবার বিকেল থেকে এই একটি মূল দাবি সহ 7 দফা দাবিতে তারা তাদের যে মূল প্রধান ফটক সেখানে তারা শান্তিপূর্ণভাবে আমরণ অনশন করছিল। কিন্তু আজকে সকাল 11টার দিকে তারা একটি অভিযোগ করে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে দাবি, এই দাবির সাথে কোনো ধরনের একত্রতা প্রকাশ না করে উল্টো তাদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য আচরণ করেছে। সে কারণে তারা তাদের প্রধান ফটকের সামনে যেই সড়কটি গুলশান মহাখালী সড়ক, এই সড়কটি তারা অবরোধ করে সকাল 11টা থেকে তারা এই আন্দোলন তারা অব্যাহত রেখেছে এবং দুপুর 2:30টার দিকে তারা একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে এবং সেই সংবাদ সম্মেলন করে তারা যেটি জানিয়েছে যে তারা এখান থেকে তখনই সরবে যখন তাদের সেই দাবি দেওয়াগুলো মেনে নেওয়া হবে। তাদের প্রধান দাবি হচ্ছে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়া এবং এই যে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়ার পর একটি প্রশাসন গঠন করে যে চলতি শিক্ষাবর্ষ রয়েছে এই শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের অধীনেই করতে হবে এবং তাদের যে আবাসন সংকট সেই শতভাগ আবাসন সংকটের ব্যবস্থা করতে হবে। সেটি না পারলে শিক্ষার্থী যারা এখানে পড়ালেখা করবে তাদের আবাসিক যে খরচ সেটি তারা গ্রহণ করতে হবে। এছাড়াও 2টি মেজর সাবজেক্ট ল এবং জার্নালিজম এই দুটিকে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি তিতুমিরের যারা শিক্ষক রয়েছে সেখানে পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকদের এখানে নিয়োগ দিতে হবে। এ ধরনের 7টি দাবি তারা জানিয়ে এসেছে এবং সেই দাবির আলোকেই তারা এখানে অবরোধ করে তারা তাদের কর্মসূচি পালন করছে। আর তাদের এই অবরোধের কারণে যেহেতু এটি মহাখালী গুলশান সড়ক, গুলশান থেকে যারা মহাখালী থেকে গুলশানের দিকে আসে এবং গুলশান থেকে মহাখালীতে আসে সেই যাতায়াতের জন্য এটি একটি প্রধান সড়ক হিসেবে ব্যবহার করা হয়। এই যে তাদের এই অবরোধের কারণে এখান দিয়ে অনেকেই আজকে যাতায়াত করতে তাদের একটু অসুবিধা হয়েছে এবং দুপাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে তারা বলেছে যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। এই ছিল আসলে আমার কাছে তিতুমির কলেজের সামনে থেকে সর্বশেষ তথ্য। সরাসরি ছিলাম সরকারি তিতুমির কলেজের সামনে। পুনর্বহালের 1 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পুলিশের চাকরিচ্যুত সদস্যরা। দুপুরে পুলিশ সদর দফতরের সামনে থেকে সচিবালয় অভিমুখে রওনা হন তারা। এ সময় শিক্ষা ভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখানেই একপাশের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বলেন রাজনৈতিক আর ঠুনকো কারণ দেখিয়ে চাকরিচ্যুত করা হয়েছে তাদের। নির্বাহী আদেশের মাধ্যমে চাকরি ফেরত চান তারা। দাবি জানাতে 5 সদস্যের প্রতিনিধি দল যান সচিবালয়ে, তবে কার্যকর কোনো পদক্ষেপ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। পরে আগামী রোববার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আশ্বাসে সড়ক ছাড়েন তারা। আমি যেখানে কর্মরত ছিলাম সেই এসপির বিরুদ্ধে একটা অভিযোগ জানাই। অভিযোগ জানানোর পরে সেই অভিযোগ তদন্ত না করে আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ দিয়ে তারা আমাকে চাকরিচ্যুত করে। কর্তৃপক্ষের আমরা বৈধ আদেশ পালন করি না, এই জন্য আমাদেরকে বিভিন্নভাবে ফাঁসাই দিয়ে চাকরি করছে। অবৈধ আদেশ না মানার কারণে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে টার্গেট করে বিভিন্ন ধরনের অযৌক্তিক কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। বর্তমানে বৈষম্য বিরোধী সরকার আছে। আমরা সরকার প্রধানের কাছ থেকে আমাদের দাবির বিষয়ে আমরা জানবো। ডিসি স্যার কথা দিয়েছেন আমাদেরকে আগামী রবিবারে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করাবেন। বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে ঢল নেমেছে মুসল্লিদের। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে।
তুরাগ নদের তীরের এই সুবিশাল 160 একরের যে ইজতেমা ময়দান ঐতিহাসিক, সেটা কিন্তু এরই মধ্যে লোকারণ্য হতে শুরু করেছে। যেমনটা আসলে বলা হয়েছে আমাদেরকে আয়োজকদের পক্ষ থেকে, যে আগামীকাল সকালে শুরু হবার কথা থাকলেও আজ থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আজকে বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আহ্বানের মাধ্যমেই কিন্তু আসলে এই যে 58তম টঙ্গী বিশ্ব ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু শুরু হয়ে যাবে, এবং মাঠের পরিস্থিতি দেখে কিন্তু আসলে সেটাই আসলে আঁচ করা যাচ্ছে, কারণ পুরো মাঠ কিন্তু আসলে লোকারণ্য হয়ে গেছে বলাই চলে। এবং আমরা দেখছি যে যারা আসলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা রয়েছেন তারাও কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন, যেহেতু পুরো একটা এত বড় জায়গায় এতগুলো মানুষের সমাগম যেন কোনো ধরনের সমস্যা না হয় সেই জায়গাগুলো আসলে তারা খেয়াল রাখছেন। এবং প্রতিটি মানুষের কিন্তু এখানে ঢাকা, যেমনটা দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে এবারের যে প্রথম ইজতেমা যে প্রথম পর্বে, সেখানে আসলে 2 ধাপে, প্রথম ধাপে কিন্তু ঢাকার একাংশ সহ 42টি জেলা আসলে অংশগ্রহণ করবে, এবং সেই জায়গা থেকে কিন্তু যারা আসলে রয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা তারা কিন্তু এরই মধ্যে কিন্তু চলে এসেছেন এবং অনেকে আসবেন। আমরা যেমনটা জানতে পেরেছি যে আগামীকালকে ফজরের সময় যে বয়ান হবে সেটা পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব যিনি রয়েছেন তিনি আসলে সেই বয়ানটি করবেন, এবং সকাল 10টা থেকে বিভিন্ন খিত্তায় তালিমের আমল শুরু হয়ে যাবে। এবং এখনও কিন্তু আমরা মাইকে শুনতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে দিনী আলোচনা সেইগুলো কিন্তু আসলে হচ্ছে, এবং সবাই কিন্তু সবার যার কাজগুলো, যে ছোটোখাটো কাজ বা রাতের খাবারের জন্য বা সন্ধ্যার নাস্তার জন্য যে ধরনের আসলে তাদের আয়োজন থাকে সেই আয়োজনগুলো তারা আসলে অনেকে করছেন। এবং কিছুক্ষণ আগেই কিন্তু আসরের নামাজও আমরা আসলে এখানে দেখেছি যে বড় জমায়েতে সবাই একসঙ্গে কিন্তু সেই জামায়াত তারা আসলে পালন করেছেন। এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে আগামীকালকার যে জুম্মার নামাজ সেটা কিন্তু মাওলানা জোবায়ের কিন্তু আসলে তিনি কিন্তু আসলে পড়াবেন। এবং আমরা পুরোপুরি যেমনটা জানতে পেরেছি যে এবারের যে আয়োজন সে পুরো আয়োজনে সার্বিকভাবে যে নিরাপত্তা তার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 7,000 জন সদস্য কিন্তু পুরো ইজতেমা মাঠ ঘিরে তারা আসলে তাদের জায়গায় রেখেছেন, তাদের নিয়ন্ত্রণে রেখেছেন। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে এখন পর্যন্ত সবশেষ তথ্য। সরাসরি ছিলাম টঙ্গী ইজতেমা ময়দানে, দেখছেন সময় সংবাদ। বইমেলার প্রস্তুতি প্রায় শেষ, এবার বইয়ের রাজ্যে বুধ হবার পালা। আর মাত্র একদিন পরেই লেখক, পাঠক আর প্রকাশকের পদচারণায় মুখরিত হবে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। আগামী শনিবার বিকেল 3টায় মেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের মেলার প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। রঙিন মলাটে নতুন বইয়ের গন্ধ আর বর্ণমালার হাতছানিতে প্রাণের মেলার আয়োজন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুদিন আগেও যে প্রাঙ্গণ ছিল কেবলই বাঁশ কাঠের কঙ্কাল, এখন তা রূপ নিয়েছে এক একটি বইয়ের ঘরে। সারি সারি স্টল, প্যাভিলিয়ন জুড়ে এখন চলছে শেষ সময়ের তদারকি। বইয়ের তাকের নান্দনিক ডিজাইন আর রং তুলির শেষ প্রলেপ দিতে যেন দম ফেলার ফুরসত নেই কারিগরদের। পুটিং করছে, গস্তাছে, গসার পরে এটা একটা রং মারবো, পরে ফিনিশিং দিয়ে দিব। আজ আর কালকের মধ্যে হয়ে যাবে। আমরা ডে নাইট কাজ করতেছি, তো সারা রাত কাজ করি। কাজ এখন চলমান, আমরা স্টল সাজাচ্ছি। আগামীকালকের ভিতরে আমরা আশা করছি যে স্টলটা সম্পূর্ণ নির্মাণ হয়ে গেলে পরে বইগুলো আমরা নিয়ে এসে গুছিয়ে ফেলবো। জুলাই অভ্যুত্থানের চেতনা ফুটিয়ে তুলতে এবারের মেলায় যুক্ত করা হয়েছে জুলাই চত্বর। মেলা কমিটির সদস্য সচিব জানিয়েছেন, এবারের মেলা হবে ইতিহাসের সবচেয়ে বড় পরিসরে। জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষের চোখে মুখে যখন একটা স্বপ্নময় বাংলাদেশের অভিপ্সা, তখন বইমেলা আসছে। প্রস্তুতি প্রায় সবকিছু সম্পন্ন হয়ে গেছে। পরিসরের বিবেচনা এবারের বইমেলাটা সবচেয়ে বড় বইমেলা হচ্ছে, কারণ 100-র মতো নতুন প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। বাঙালি জাতিসত্তাকে ধারণ করে গড়ে ওঠা বইমেলাকে ঘিরে মুছে যাবে সব বিভেদের রেখা, এমনটাই প্রত্যাশা বইপ্রেমীদের। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে প্রায় মাসব্যাপী কর্মযজ্ঞের পর অবশেষে প্রস্তুত ঐতিহাসিক এই প্রাঙ্গণ। প্রস্তুত লেখক, প্রস্তুত পাঠকও। এখন কেবলই বইকে ঘিরে মহা এই সাংস্কৃতিক উৎসবে মিলিত হবার পালা। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা। কাল পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শেষ মুহূর্তে বেড়েছে ক্রেতা সমাগম। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী ইয়ানুর সিফাত। সরাসরি যাচ্ছি তার কাছে।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকে ৩০তম দিন এবং পূর্বাচলে আয়োজিত এই মেলার ২৯তম আসরের পর্দা আগামীকাল শুক্রবার নামতে যাচ্ছে এবং শেষ মুহূর্তে এসে আমরা যেমনটা লক্ষ্য করেছি ভিড় পাল্লা দিয়ে বাড়ছে। আজ যেহেতু সাপ্তাহিক কর্মদিবসের শেষ দিন বৃহস্পতিবার, তাই কর্মব্যস্ত দিন শেষে মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রায় প্রতিটি স্টল ও প্যাভিলিয়নে আমরা কানায় কানায় পূর্ণ দেখতে পাচ্ছি, যা আরও বাড়বে বলেই প্রত্যাশায় মেলা অংশ নেওয়া আয়োজক ও বিক্রেতাদের। এবং তারা বলছেন যে সন্ধ্যার দিকে মেলায় ভিড় হয়তো আরও বাড়বে। এখন সকালের তুলনায় বেশ ভালো ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এদিকে মেলায় অংশ নিয়ে অনেক বিক্রেতারাই দাবি করছেন যে মেলার সময় কমপক্ষে যেন শনিবার পর্যন্ত বাড়ানো হয়, কারণ সেদিন যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, তাই সেদিন ভালো সংখ্যক ক্রেতা দর্শনার্থী মেলায় আসবেন এবং তাই তারা ভালো বিক্রির সম্ভাবনার দিকেই কথা বিবেচনা করে মেলার সময়সীমা একদিন বাড়ানোর দাবি করছেন। তাদের আশা যে সময় যদি বাড়ানো হয় তাহলে তারা একটি ভালো পরিমাণে পণ্য বিক্রি করতে পারবেন। এদিকে রফতানি উন্নয়ন ব্যুরো এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। আমরা যতদূর জানতে পেরেছি আজ সন্ধ্যা নাগাদ হয়তো মেলার সময়সীমা একদিন বাড়বে কি না সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে। এবং মাসব্যাপী চলা এই বাণিজ্য মেলার শেষ দিকে এসে আমরা যেমনটা লক্ষ্য করেছি যে বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে মেলায় অংশ নেওয়া বিক্রেতারা বড় ধরনের ছাড় এবং অফার দিচ্ছেন, যার দিকে মূলত ক্রেতার আকর্ষণ বেশি থাকে। তার ক্রেতারা এগুলো অনেকটা লুফে নিচ্ছেন বলা যায়। মেলায় ঘুরে আমি যেমনটা দেখতে পেয়েছি যে ক্রেতারা মূলত শেষ দিকে এসে আজকে বৃহস্পতিবার হওয়াতে কর্মদিবস শেষের দিকে দিনের ব্যস্ততা শেষে মেলায় ভিড় করছেন এবং মেলা প্রাঙ্গণ ঘুরে দেখছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সবশেষ সংবাদ। তাজা ফল ও ফল জাতীয় পণ্যে আরোপ করা অতিরিক্ত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে দেশের বেশ কয়েকটি জেলায় মানববন্ধন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে অতিরিক্ত শুল্ক এসডিটিটিআই প্রত্যাহার না করলে এনবিআর কার্যালয়ের সামনে অবস্থান নেয়ার হুমকি ব্যবসায়ীদের। এক দফা এক দাবি, প্রত্যাহার করতে হবে তাজা ফল ও ফলজাতীয় পণ্যের উপর আরোপ করা অতিরিক্ত ভ্যাট ও শুল্ক। বৃহস্পতিবার দাবি আদায়ে চট্টগ্রাম, ফেনী ও সিলেট সহ কয়েকটি জেলার ব্যবসায়ীরা রাস্তায় নামেন। তাদের অভিযোগ, ফল ও ফলজাতীয় পণ্যের ওপর অতিরিক্ত ভ্যাট, এসডি ও টিটিআই বসানোর কারণে স্বাভাবিক নিয়মেই দাম বেড়েছে। এজন্য ফল কিনতে আগ্রহী নন ক্রেতারা। এতে ব্যবসায় ক্রমাগত লোকসানে পড়ে ধস নেমেছে, আর ফলের চোরাচালান বাড়ার আশঙ্কা করছেন আমদানিকারকরা। ইম্পোর্টাররা মাল আনতে পারছে না, আর আনলেও এই ট্যাক্সের কারণে মালের পড়তা বেশি। এই ট্যাক্সে 130 থেকে 150 টাকা ট্যাক্স প্রতি কেজিতে, তাহলে মানুষ কি খাবে? যদি সরকার এভাবে ব্যাট বসিয়ে থাকে তাহলে আমাদের হাজার হাজার শ্রমিক এখানে বেকার হয়ে যাবে। এদিকে একই দাবিতে রাজধানীর বাদামতলীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। আগামী 3 ফেব্রুয়ারির মধ্যে দাবি না মানা হলে পরদিন থেকে দেশের সব স্থল ও নৌবন্দর হতে আমদানি করা তাজা ফল খালাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। 3 তারিখ পর্যন্ত যদি সরকার আমাদের এই দাবিকে মেনে নেয়, এই সম্পূরক শুল্ক প্রত্যাহার করে, তাহলে আমরা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারবো। অন্যথায় 4 তারিখ থেকে আমরা মাল ডেলিভারি করতে পারবো না। গত 9 জানুয়ারি এনবিআর এর প্রজ্ঞাপন অনুযায়ী বাদাম, আম, কমলালেবু, আঙ্গুর, আপেল ও নাশপাতি সহ যে কোনো ধরনের তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক 10% বাড়ানো হয়েছে। ফারিয়া ফারজানা, সময়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগের কর্মসূচিতে সাড়া দেবে না দেশের মানুষ, সবাই তাদের বিচারের অপেক্ষায় আছে বললেন রিজভী। দেরি না করে দ্রুত নির্বাচনের আহ্বান দুদুর। এবং গাজীপুরে শেখ রেহানা পরিবারের 4টি বিলাসবহুল বাংলোর সন্ধান পেল দুদক। 850 কোটি টাকা আত্মসাতে এস আলমের চেয়ারম্যান ও ছেলেসহ 51 জনের নামে মামলা। এই ছিল সময় সংবাদে।